এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্য টহলে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ। বাবা ছেলের সিন্ডিকেটে 10 বছর চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশের হার ও GPA-5 দুটিতেই এগিয়ে মেয়েরা। ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। ইরান ওমান চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি বলেছেন আরাঘচি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্য টহলে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে তেহরানের সঙ্গে আংশিক আলোচনা চলছে বলে জানালেও মধ্যপ্রাচ্য 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রাখার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার 10 আগস্ট এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এসব যুদ্ধজাহাজ দিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ বজায় রাখা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, তাদের অবরোধ কার্যকর শুরুর পর থেকে এই পর্যন্ত 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়া হয়েছে। দুটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং নির্দেশনা মেনে চলা নিশ্চিত করতে দুটিতে তল্লাশি চালানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে কঠোর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ইরান তাদের বেশ কিছু দাবি বজায় রেখেছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়, যা বর্তমানে ট্রাম্পের যুদ্ধের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের পর নতুন নৌপথ নির্ধারণ করবে। গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি ওয়াশিংটন ভঙ্গ করায় তাদের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না এবং বর্তমানে মধ্যস্থকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা ইরানের বিশাল মূল্যস্ফীতি ও অর্থকষ্টের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিষয়টিকে কিছুটা ধীরে সুস্থে পরিচালনা করেছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকের জুলকাদর ও পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানান, ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, হুমকি ও আক্রমণ বন্ধ, মার্কিন সেনা ও নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ সম্পদ মুক্ত করা ছাড়া এই প্রণালী খোলা হবে না। বাবা ছেলের সিন্ডিকেটে 10 বছর চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তার ছেলে শাফি মোদাস্সের খান, সাবেক PS অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুসহ 8 জনের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য তলব করে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত বছরের 21 আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা লেনদেনের সব তথ্য চাওয়া হয়। তার আগে একই বছরের 15 আগস্ট প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকায় আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেটের গড়ে তোলেন। এই সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট। এক পর্যায়ে হারুনুর রশিদের অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকাগুলো পাঠানো হয়েছে দেশের বাইরে।
অভিযোগ রয়েছে, জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে ১ থেকে ৩ কোটি টাকা নিত এই সিন্ডিকেট। ২০২২ সালের ৩০ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। ৫ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এর মাসখানেক আগে হারুনুর রশিদ বিশ্বাসের কাছে ৫ কোটি টাকার একটি চেক দেন মোল্লা নজরুল। পাশের হার ও GPA-5 দুটিতেই এগিয়ে মেয়েরা। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করেছে। সোমবার ১০ আগস্ট সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সহ মোট ১১টি শিক্ষা বোর্ডের কোনোটিতেই পাশের হার ও GPA-5 দুই সূচকের কোনোটিতেই মেয়েদের ছাড়িয়ে যেতে পারেনি ছেলেরা। এবছর GPA-5 পেয়েছেন মোট ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৩,৮৯৬ জন এবং ছাত্র ৫২,৭৮০ জন। গত বছর GPA-5 পাওয়া ছাত্রীর সংখ্যা ছিল ৭৩,৬১৬ জন এবং ছাত্র ছিল ৬৫,৪১৬ জন। ১১টি শিক্ষা বোর্ডে এবছর গড় পাশের হার ৬২.২৫%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৬৬.৬৮% আর ছাত্রদের ৫৭.৮৬%, অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৮.৮২% বেশি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাশের হার ৬৭.৯১%। বিপরীতে ছাত্রদের পাশের হার ৫৯.৭৩%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাশের হার ৫৯.৮৯%, যেখানে ছাত্রদের পাশের হার ৫১.৬৪% আর কারিগরি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাশের হার ৬৭.৮৪% এবং ছাত্রদের ৫১.১৪%। ফলে পাশের হার ও GPA-5 উভয় ক্ষেত্রেই এবার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। ইংরেজি ও গণিত এই দুটি বিষয়ের কারণে পরীক্ষায় ফেলের হার বাড়ে এবং পাশের হার কমে যায় বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। সোমবার ১০ আগস্ট সকালে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দ আখতারুজ্জামান বলেন, সকল বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখেছি, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে এখন পর্যন্ত ইংরেজি ও গণিত এই দুটি বিষয়ে ফেলের হার বাড়ে এবং পাশের হার কমে। সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে গড় পাশের হার ৬২.২৫%। GPA-5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালের এসএসসি ও সমান পরীক্ষায় সারা দেশে গড় পাশের হার ছিল ৬৮.৪৫%। ওই বছর GPA-5 পেয়েছিল ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। অর্থাৎ গত বছরের তুলনায় এবার গড় পাশের হার কমেছে ৬.২০% পয়েন্ট। একই সঙ্গে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে ২২,৩৫৬ জন।